এদের যদি জেল হেফাজত হয়, ওই জেলের গরমে আমি এখন দেখুন এখানে দাঁড়িয়ে আছি, তাই কি গরম লাগছে। আর জেলে যেখানে ঠাসাঠাসি করে থাকতে হয়, সেখানে এদের যে কি দশা হবে আমার খুব খারাপ লাগছে। এখান থেকে বিশ্বাস করুন, ঢাকি তো বিসর্জন আগেই হয়ে গেছে। ঢাকিটা ছিল মমতা ব্যানার্জি, ঢাকি আগেই বিসর্জন হয়ে গেছে। এখন ঢাকির পর ওই যখন আপনি বিসর্জন করবেন প্রতিমা বিসর্জন, তারপর দেখবেন খুচরো ফুলগুলো থেকে যায়। এই খুচরো ফুলগুলো এখন বিসর্জন দেওয়া হচ্ছে। খুব সম্ভবত উইকেটটা পড়ে যাবে, খুব সম্ভবত। এই একদম রতিন ঘোষের উইকেটটা, রতিন ঘোষ সহ আরো অনেকে জেলে যাবেন, অনেকেই আছেন লাইনে, আছেন আর কি। কলকাতার একজন প্রাক্তন মন্ত্রী আছেন, দক্ষিণ কলকাতার, ওনার উইকেটটাও খুব তাড়াতাড়ি পড়বে। এই রতিন ফতিন সব উইকেট পড়বে। এটা হচ্ছে ইনিংস সবে শুরু হয়েছে। 1 উইকেট, 2 উইকেট, 3 উইকেট, আর এটা কিন্তু 11টা উইকেটে সীমিত হবে না। এখানে কিন্তু কয়েক হাজার উইকেট পড়বে। সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে চোর না শুনতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আজকে চোর চোর স্লোগান শুনতে হয়, তাহলে ভেবে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কত অপরাধ করেছেন। ভিখারির দশা হবে ওনার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিখারির দশা হবে। আরজিকর কাণ্ডে রীতিমতো 3 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। তার মধ্যে অন্যতম কলকাতা পুলিশের মানে একসময় মানে দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার ইন্দিরা মুখোপাধ্যায়, যাকে একদম আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, সাসপেন্ডেড হলেন। কি ইন্দিরা মুখোপাধ্যায় অনেকগুলো কেসের ধামাচাপা দেওয়ার হচ্ছেন নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত পুলিশ অফিসার। উনি মনে করতেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল পশ্চিমবাংলায় থাকবেন, যেটা হয়নি। এনারা বহু চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রাখার, বিফল হয়েছেন। বাংলার মানুষ যেটা চেয়েছেন সেটা হয়েছে। এবার ইন্দিরা মুখোপাধ্যায় সহ বাকিদের আইনের মুখোমুখি হতে হবে, এবং আমি তো খুব খারাপ এদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। দেখুন, এরা তো পুলিশ অফিসার, অনেক ক্ষমতা আলা মানুষ। পরবর্তীকালে অনেক পুলিশ অফিসারের অনেক খারাপ দুর্দশা হয়েছে, কিন্তু এদের যদি জেল হেফাজত হয়, ওই জেলের গরমে আমি এখন দেখুন এখানে দাঁড়িয়ে আছি, তাই কি গরম লাগছে। আর জেলে যেখানে ঠাসাঠাসি করে থাকতে হয়, সেখানে এদের যে কি দশা হবে আমার খুব খারাপ লাগছে। এখান থেকে বিশ্বাস করুন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ঢাকি তো বিসর্জন আগেই হয়ে গেছে। ঢাকিটা ছিল মমতা ব্যানার্জি, ঢাকি আগেই বিসর্জন হয়ে গেছে। এখন ঢাকির পর ওই যখন আপনি বিসর্জন করবেন প্রতিমা বিসর্জন, তারপর দেখবেন খুচরো ফুলগুলো থেকে যায়। এই খুচরো ফুলগুলো এখন বিসর্জন দেওয়া হচ্ছে। আমি বলবো যে হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। নতুন সরকারের নির্দেশে পুলিশকে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এবার কি তাহলে রাজাবাজার, পার্ক সার্কাস, মল্লিক বাজার, এই সমস্ত জায়গাতেও ধরপাকড় শুরু হবে নাকি? আমি স্পষ্টভাবে আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে ওই সমস্ত অঞ্চলের মানুষদের একটা নিবেদন করছি যে দেখুন, কোনো ধর্মীয় টুপি বা ধর্মের সঙ্গে যুক্ত টুপি এটা কিন্তু হেলমেট নয়। ওই আইএসআই ছাপ হেলমেটটাই কিন্তু হচ্ছে হেলমেট। এখন কিন্তু কেউ বাঁচাবে না। আইন যা আছে সেই আইন মোতাবেক কাজ হবে। সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, পার্সি হোক, নাস্তিক হোক, এবং কোনো কিছুতে বিশ্বাসী না হোক, বা এর বাইরেও যদি কোনো মত থাকে তাতে বিশ্বাসী হোক, আপনারা আইন মোতাবেক কাজ করবেন। কেউ মনে করবেন না কোনো ধর্মীয় টুপি হচ্ছে আপনাকে বাঁচাতে পারবে। শেষ একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে 5বার তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অবশেষে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, আজই কি তাহলে আরেকটা উইকেট পড়তে চলেছে নাকি? খুব সম্ভবত উইকেটটা পড়ে যাবে, খুব সম্ভবত। এই একদম রতিন ঘোষের উইকেটটা, রতিন ঘোষ সহ আরো অনেকে জেলে যাবেন, অনেকেই আছেন লাইনে, আছেন আর কি। কলকাতার একজন প্রাক্তন মন্ত্রী আছেন, দক্ষিণ কলকাতার, ওনার উইকেটটাও খুব তাড়াতাড়ি পড়বে। এই রতিন ফতিন সব উইকেট পড়বে। যিনি এখন মুখ্যমন্ত্রীত্বের আসনে আছেন, তো তার ব্রেনটা খুব শার্প। কেউ যদি ভেবে থাকে উনি সব ভুলে গেছেন, উনি কিন্তু ভুলেন। উনি যত অন্যায় অপকর্ম দেখেছেন, উনি যেগুলো জানেন, সবকটার ব্যবস্থা হবে। আর রথিন ঘোষ হচ্ছেন বালুর থেকে বড় প্লেয়ার। আমি তো ওই জেলার ছেলে। জ্যোতিপ্রিয় মল্লিককে বলা হয় চাল চোর, কিন্তু রথিন ঘোষ হচ্ছে চাল চোর না, রথিন ঘোষ হচ্ছে পুরো বস্তা চোর। বস্তা সরে যায়, একদম বস্তা সহ এ ঝেড়ে দিত রথিন। আহ, অনেক বড় প্লেয়ার আর কি, অনেক ঠান্ডা মাথার প্লেয়ার। এবং মধ্যমগ্রাম পৌরসভায় কিভাবে দুর্নীতি করেছে, খাদ্য দপ্তরে কিভাবে দুর্নীতি করেছে, শুধু তাই না, আমি তো ওই জেলার ছিল। আরেকটা ঘটনা আপনাদের দর্শকদের বলি। উত্তর 24 পরগনার বহু আপনার একটু যদি দেগঙ্গার উপরে চলে যান, শাসনের ওপারে, মানে বসিরহাট সাব ডিভিশনের কথা বলছি, বহু ভেড়ি আছে। এই ভেড়িগুলোকে না লিজে নেওয়া হয়। এই ভেড়িগুলো হচ্ছে খাস ভেড়ি আর কি, হ্যাঁ। তো এই ভেড়ি থেকে যে মাছগুলো হয়, সেখান থেকে ওরা কাটমানি খায়। গোটা ফিশারি ইন্ডাস্ট্রিটাকে ওখানে ইলিগাল কাজে এরা পরিণত করে দিয়েছে। সাধারণ মানুষকে 1 টাকা দেওয়া হয় না। ওটা কোঅপারেটিভ করে ওখানে চালানোর কথা, কিন্তু তৃণমূলের নেতারা ওখান থেকে লাখ লাখ টাকা কামিয়েছে এক একজন নেতা।
তো ওই ফিশারির যদি ওটারও তদন্ত হয় না, আরো অনেকে জেলে যাবে। শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় রাজনৈতিক অস্বস্তির কারণ হতে চলেছে? পঙ্কজদা, কি বলবেন? সবার আগে বলবো যে এই লড়াই আমাদের সকলের ছিল, কারো একার না, আমার বা অন্যান্য কারো একার না, এটা আমাদের সম্মিলিত প্রয়াস ছিল। দেখুন, লড়াইটা কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল না। এই যে সার্বিক একটা পরিস্থিতি ছিল, পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য ছিল, সেই নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই এবং এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেপ্তারির প্রসঙ্গ। দেখুন, উনি শুধু নন, শান্তনু সিনহা বিশ্বাস একটা দাবার বোড়ে মাত্র। আজকে দেখুন, আরো বেশ কয়েকটা উইকেট পড়েছে, সবাই জানি আমরা দর্শকরা। তো এরা যারা ছিলেন, শান্তনু সিনহা বিশ্বাস সহ আরো বাদবাকি পুলিশ অফিসাররা যারা মনে করতেন যে তারা স্টার, পড়েন না, তারা হয়তো জোড়া ফুল পড়েন কাঁধের এই জায়গাগুলোতে। তো সেই রকম লোকেরা, বহু লোক আছেন, যেমন উঁচু তলায় পুলিশের আছেন, আবার নিচু তলাতেও আছেন, কিন্তু আজকে তারা যে সাধারণ পুলিশের সবাই, দেখুন পুলিশের সবাই কিন্তু খারাপ না, পুলিশের 90-99% অব্দি পুলিশ কিন্তু ভালো, আমি আবারও বলছি। কিন্তু 1% পুলিশ যারা খারাপ ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করতেন, যারা এই শান্তনু সিনহা বিশ্বাসের মতো যারা প্রমোটি অফিসার ছিলেন, তারা কি করতেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান রকমের পরিষেবা দিতেন। এই কালীঘাট থানার থাকার সৌজন্যে এই শান্তনু সিনহা বিশ্বাস বন্দ্যোপাধ্যায় পরিবারকে, আমি সরাসরি নাম করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কতিপয় ভাইয়েদের, কার্তিক বাবুনদের কি করতেন? অনেক রকম সুযোগ সুবিধা পাইয়ে দিতেন। একদম আমি বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে যান, খোঁজ নিয়ে দেখুন যে ওখানে কোটি টাকার সম্পত্তি এরা 5 লাখ টাকা 10 লাখ টাকা কাঠায় একেবারে দখল করেছে, মানুষকে ভয় দেখিয়েছে। প্রথমে যখন ভয় দেখিয়েছে, সাধারণ মানুষ ছাড়তে চায়নি জমি, তাদের ভিটে মাটি। তারপর শান্তনু সিনহা বিশ্বাস নানান রকমের কেস দিত, কেসের ভয় দেখাতো। শুধু ভয় না, তাদেরকে তুলে নিয়ে আসতো, ডিটেন করে রাখতো, কাউকে গাঁজা কেস দেওয়া, কাউকে অস্ত্রের কেসের ভয় দেখানো, এইসব করে টোরে এই বন্দ্যোপাধ্যায় পরিবার যে জমিগুলো কিনেছে, এই শান্তনু সিনহা বিশ্বাস সাথে হচ্ছে মূল মদতকারী। এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের যত রকমের ফেরেববাজি চুরি আছে, এই শান্তনু সিনহা বিশ্বাস সেগুলোতে মদত দিত। তারা যাতে সুস্থভাবে চুরিচামারিটা করতে পারে, বন্দ্যোপাধ্যায় পরিবারের সকলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কার্তিক বাবুন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অনেক কিছু কুকীর্তি ঢাকার নায়ক হচ্ছে এই শান্তনু সিনহা বিশ্বাস। আরো অনেকে আছেন, এক একজনকে এক এক রকম দায়িত্ব দেওয়া ছিল। কালীঘাট এলাকায় যেমন যত চুরি ফেরেববাজি এই শান্তনু সিনহা বিশ্বাস সামলাতেন। এরকম কলকাতা পুলিশে যিনি ডিজি ছিলেন, তিনিও লোপাট কুমার, তিনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান রকম কুকীর্তির সামিল। তো যত এই সমস্ত যাদের উইকেট পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে পড়ছে, আরো বহু উইকেট পড়বে। এই যাদের যাদের উইকেট পড়ছে, এরা কেউ ধোয়া তুলসী পাতা নন, এরা সব সংবিধানের বদলে জোড়া ফুলের শপথ নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়া পুলিশেরা নিজেদেরকে মনে করতেন। তারও উইকেট পড়বে। আমরা তো সবে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনিংস সবে শুরু হয়েছে, 1 উইকেট 2 উইকেট 3 উইকেট, আর এটা কিন্তু 11টা উইকেটে সীমিত হবে না, এখানে কিন্তু কয়েক হাজার উইকেট পড়বে। পলিটিক্যাল পার্সনদেরও উইকেট পড়বে, পুলিশেরও উইকেট পড়বে, অনেক কি বলবো, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন, অনেক জিবি, 1 জিবি 2 জিবি 3 জিবি 4 জিবি, এরকম অনেক অনেক উইকেট পড়বে। আমরা এখন মোটামুটি 3-4 বছর এটা দেখে মোটামুটি আমাদের সিনেমা টিনেমা দেখতে হবে না, এই দেখেই আমরা এনজয় করতে পারবো। একটা প্রশ্ন করব পঙ্কজদা আপনার কাছে, ইডির এই যে পদক্ষেপ, এটা কি শুধুই তোলাবাজি সিন্ডিকেট তদন্ত, নাকি এর পেছনে আরো বড় কোনো চক্রের ইঙ্গিত রয়েছে? এরা শুধু তোলাবাজি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত রকম অপকর্ম আছে, সব অপকর্মের এরা হচ্ছে সহযোগী, পার্টনার। এবার তৃণমূল মানে তো সব জায়গায় অন্যায় অবিচার। দেখুন, মহিলাদের ইজ্জত লুট করার ক্ষেত্রেও পুলিশের ভূমিকা আপনারা দেখেছেন, খুব খারাপ। যখন মহিলাদের ইজ্জত লুট হয়েছে, পরিবারের সদস্যরা থানায় এফআইআর করতে গেছে, এরা এফআইআরটাকে নিতে চায়নি, মিডিয়া যতক্ষণ না হাইলাইট করতো এফআইআর নিত না। এবার এফআইআর হলে অভিযুক্তকে যাতে অভিযুক্ত ধরা না পড়ে সেই ব্যবস্থাও এই পুলিশগুলো করতো। এবার চুরি সিন্ডিকেটের ক্ষেত্রে আপনি দেখুন, একটা বিল্ডিং হচ্ছে, একটা প্রমোটারকে ভয় দেখিয়ে প্রমোটারের কাছ থেকে তোলা আদায় হয়ে যাচ্ছে, মানুষ এখানে সঠিকভাবে ব্যবসা করতে পারেনি। বিরোধী নেতাদের নানান রকমের ভাবে ভয় দেখানো, তাদেরকে অ্যারেস্ট করানো, তারা যাতে রাজনৈতিক কার্যকলাপে বাধা দেওয়া যায়, সমস্ত রকমের যত ফেরেববাজি হতে পারে, সব কিছুতে এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনের সারির সৈনিক। ওই দিদি সৈনিক বলে তৃণমূলের লোকেরা, অ্যাকচুয়ালি এই 15টা বছর দিদির আসল সৈনিক ছিল পুলিশের এই এই সেকশনটা। সব পুলিশ আবারও বলছি খারাপ না, কিন্তু পুলিশের এই সেকশনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল সৈনিক ছিল। এরাই এই সরকারটাকে এতদিন টিকিয়ে রেখেছে। 2021-এ যে
তৃণমূল বিরাট যে জয় পেয়েছিল, বিজেপির ভরাডুবি, বিজেপি কিন্তু হারেনি, তৃণমূল হারতো, কিন্তু সেই তৃণমূলকে হারা থেকে বাঁচিয়েছে এই সমস্ত পুলিশ অফিসাররা, এবং প্রশাসনের আরো অনেকে আছে। এখন তো পুলিশ অফিসারদের উইকেট পড়তে দেখছেন। আমি তো বলবো সেই সময়কালীন যারা বহু ডিএম ছিলেন, আমি নাম করে বলছি, যারা জেলা শাসক ছিলেন, তাদেরও উইকেট পড়া দরকার। বহু জেলা শাসক আছেন, আলাদা করে আমি নাম বলছি না, কারণ শুভেন্দুবাবু নিজে বিষয়টা দেখছেন। যাদের যাদের উইকেট যখন ফেলার আইনের মাধ্যমে সেটা হবে। প্রশ্ন করবো আপনার কাছে, আপনি শুরুতে একটা কথা বললেন যে আমরা যারা পশ্চিম বাংলার বাঙালি, আমাদের আর আগামী 3-4 বছর সিনেমা দেখতে হবে না, এমনই কিছু সিনেমাটিক মুভ হবে পশ্চিমবঙ্গে। তবে একটা কথা তো পঙ্কজ, আপনাকে যখন পেয়েছি জিজ্ঞেস তো করবোই, সেটা হচ্ছে এই গ্রেফতারির পরে কি আরো প্রভাবশালী নাম সামনে আসার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই? আরে আসল প্রভাবশালীদের যিনি মানে কি বলবো, মা, পিসি, তিনি তো এবার আসছেন সামনে। বা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আগে বলতেন ডাকাত। না 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 না, ডাকাত রানী কি, নাম করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে নাম করে বলছি, এক্স সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের উইকেট খুব দ্রুত পড়বে, চিন্তা করবেন না। অভয়ার ফাইলটা খুলতে দিন না। আমি তো আপনাদের চ্যানেলে আগেও বলেছি, অভয়ার ফাইলটা খুব দ্রুত খুলবে, এই কয়েকদিনের মধ্যেই খুলে যাবে। হয়তো দর্শকরা যতক্ষণ এই ভিডিওটা দেখবেন তখন দেখবেন অভয়ার ফাইল অলরেডি খুলে গেছে, কারণ শুভেন্দু বাবু সেই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন। যখন দর্শকরা এই ভিডিওটা দেখবেন ততক্ষণে তো অভয়ার ফাইল খুলে যাবে। ফলে অভয়ার ফাইল খুলে যাওয়ার পরে ধরা পড়বেন যিনি, তার নাম হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে তাকে ডাকাত রানী বলুন, ফেরেববাজ বলুন, ফেরেববাজের মানে কি বলবো, ওনাকে যত খুশি বলুন, হ্যাঁ, অগ্নিকন্যা, ঘুগনিকন্যা, যা খুশি বলুন, এখন আর এসব বলে কোনো লাভ নেই। কিন্তু দেখুন, উনি নিজে স্বীকার করেছেন 15 আগস্টের মঞ্চে, উনি নিজে স্বীকার করেছেন উনি তৎকালীন সিপি কে 50 বার ফোন করেছিলেন, এবং সেটা রাজনৈতিক মঞ্চ থেকে বলেছিলেন। সেটাকে তিনি যদি এখন অ্যাডমিট করেন তাহলেও তিনি ফাঁসবেন, এবং যদি তিনি অ্যাডমিট না করেন, না আমি ফোন করিনি, তাহলেও ফাঁসবেন। এবার দেখুন, মুখ্যমন্ত্রী তো আর স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন না সেই সময়, আমরা যতদূর জানি আইফোন ব্যবহার করতেন। সেই আইফোনের কল ডেটা পাওয়া গেলেই বোঝা যাবে সেই সময় তিনি কাকে ফোন করেছিলেন, না করেছিলেন, কি নির্দেশ দিয়েছিলেন, না নির্দেশ দিয়েছিলেন। এবং সেই সময় যারা তৎকালীন পুলিশ কর্তারা ছিলেন, কলকাতা সিপি থেকে শুরু করে রাজ্যের ডিজি পর্যন্ত, তারা কি ভূমিকা নিয়েছিলেন, তাদের কি ধরনের ইনস্ট্রাকশন এসেছিল, সেই সবগুলো খতিয়ে দেখলে বোঝা যাবে। অভয়ার দেহটা এত দ্রুততার সঙ্গে যারা পুড়িয়ে দিয়েছিল, যাতে তদন্তটাকে গুলিয়ে দিয়ে দেওয়া যায়, কারণ সব থেকে বড় বিষয় হচ্ছে পোস্টমর্টেম। পোস্টমর্টমের মধ্যেই ওটা ধরা পড়তো যে অভয়াকে মাল্টিপল, মানে একাধিক মানুষ মিলে তার সঙ্গে খারাপ কাজ করেছিল কিনা। তো সেইটাকে তো নষ্ট করে দেওয়া হয়েছে এভিডেন্স গুলো। এই যে এভিডেন্স নষ্ট করার পেছনের আসল কারিগর তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো উনিও ধরা পড়বেন, এবং লোপাট কুমার অর্থাৎ রাজীব কুমার, যিনি এখন তৃণমূলের মঞ্চ আলো করে বসে আছেন, যিনি এখন রাজ্যসভার সদস্য তৃণমূল কংগ্রেসে, তিনিও ধরা পড়বেন, সবাই ধরা পড়বেন, অসুবিধার কিছু নেই। প্রশ্ন করব পঙ্কজদা আপনার কাছে, সেটা হচ্ছে এই যে মানে শান্তনু সিনহা বিশ্বাস, তিনি কি একা কাজ করতেন বলে আপনি মনে করছেন, নাকি বিভিন্ন রকমের পুলিশ কর্তা ব্যক্তিদের মধ্যে, যেমন রাজীব কুমারের নামটা বললেন, এরকম আরো কি প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছে যাদের নাম কখনো ফ্রেমের মধ্যে আসেনি বা মানুষ ভাবতেও পারেনি, সেরকম ব্যক্তিত্বের নামও কি সামনে আসতে চলে? চলে এসছে তো, সুরেন্দ্রবাবু লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন আজকে 3 জনকে। তো এরা তো ওই টাইপেরই লোক, যারা কলকাতার পুলিশের সিপি হয়েছিলেন এই কবছরে, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন ছাড়া হয়েছিলেন? যারা ডিজি হয়েছেন, অন্যান্য বিরাট পদে যারা এসেছিলেন, তাদের একটা বড় অংশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করে হয়েছিলেন, নালে তো তাদের কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়ার কথা। এই একটু আগে আমার সাক্ষাৎ হয়েছিল একজন বিজেপি বিধায়কের সঙ্গে, যিনি তৎকালীন পুলিশের এসপি ছিলেন। শীতলকুচি কাণ্ডের পর তার কি অবস্থা হয়েছে তো আমরা জানি। তাকে কিভাবে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো, তার ফ্যামিলি ডিস্ট্রয় করে দেওয়া হলো, তার কেরিয়ারকে নষ্ট করে দেওয়া হলো, দেবাশিস বাবুর কথা আমি বলছি। তো এরকম বহু পুলিশকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। সেই হিসেব নিলেই তো বোঝা যাবে যে কারা সৎ ছিল। যারা সৎ ছিল তাদের কম্পালসারি ওয়েটিং এ যেতে হয়েছে, আর যারা মঞ্চ আলো করে প্রমোটি হয়েছেন, প্রমোটি হতে 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 বিরাট পদে গেছেন প্রমোশন করে, এবং যাদের আইন ভেঙে যাদের প্রমোশন হয়েছে, সবকটা তো ফেরেববাজ, চিটিংবাজ। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, দুজন আইপিএস কে জেলে ঢুকিয়েছিলাম, রেকর্ড মনে রাখবেন, শুভেন্দুর পুলিশকে, আই রিপিট, শুভেন্দুর পুলিশকে চরম হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদম কোটানকোট তিনি বলছেন যে আগে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম, এবার এদেরও ঘুম ভাঙাবো, লড়াই এবার আরো বড় জায়গায় যাবে। আমি একটা কথা বলি, উনি আজ থেকে 2-2.5 বছর আগে দেখা করে এসেছেন যোগী আদিত্যনাথের সাথে। কি করতে গেছিলেন উনি?
এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2-2.5 বছর আগে ছবি আছে আমাদের কাছে, সেই ছবি আছে, আমি দিয়ে দেবো দরকার হলে। যোগী আদিত্যনাথের সাথে সৌজন্য সাক্ষাতের নামে ওই কি গুটুরগু করে এসেছেন সেটা তো আমরা জানি। আরে পায়ে পড়ে থাকে বিজেপির নেতাদের, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, বিজেপি নেতাদের এগুলো দেখাতে হবে। মমতা ব্যানার্জির কাছে মার্কস বাড়াতে হবে না, ওকে তো বিজেপি নেবে না। পায়ে পড়েছে বিজেপি নেতাদের, বিজেপি নেতা কেউ ওনাকে নেবে না দলে। কারণ হচ্ছে দেখুন, ওনার তো স্বভাব চরিত্র খুব ভালো, আপনি দেখেছেন দোলের রং কোথায় কোথায় মাখিয়েছেন। ওই ভিডিওটা দিলে আমি আর কোনো মা বোনেদের অসম্মান করতে চাই না। একটা মাতাল চরিত্রহীন ব্যক্তি, রাত হলেই মানে আগে বাংলা মদ খেত, এখন তো প্রচুর পয়সা, এখন স্কচ খায়, দামি দামি স্কচ খায়, এমন এমন স্কচ খায় আমাদের নামও আমাদের জানার কথা না, কারণ আমরা তো ওই পথের পথিক না। তো বিষয়টা হচ্ছে যে এই লোকের কথার কোনো দাম নেই। ইনার যেহেতু ওকালতির ডিগ্রি আছে, এবার উকিল হলে কি হয়, একটু ইমিউনিটি থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে পুরো একটা ইকোসিস্টেমের ব্যাপার আছে তো। কিন্তু এই লোকটা 100% একটা জালি লোক। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মার্কস বাড়ানোর জন্য বলছে, আর উনি কাকে এখন কাকে কিভাবে কি করবেন, ওনার দল তো ক্ষমতায় নেই। উনি ওকালতির ডিগ্রিটা ব্যবহার করে হয়তো কিছু চেষ্টা চরিত্র করতে পারেন, কিন্তু ওনার যে যে উইকেট গুলো পড়ছে সেগুলো আগে ইয়ে করা হোক না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসার কারণে রীতিমতো এজলাসে গেলেন। এজলাস থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর স্লোগান এবং ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। সে প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, উনি প্রতিহিংসা পরায়ণ, অর্থাৎ শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রতিহিংসা পরায়ণ, ওর মনে হিংসার ঘৃণা। দেখবেন আমাকে পর্যন্ত পিটিয়ে দিয়েছে। গত 45 বছরে হাইকোর্টে এমন রাজনৈতিক সংস্কৃতি আমি দেখিনি। কি বলবেন পঙ্কজ দা? তাই পিটিয়েছে, চোর চোর স্লোগান দিয়েছে, আর ওনাকে তো কোনো পার্টির তরফ থেকে স্লোগান দেওয়া হয়নি। যারা ওখানে উকিল ছিল, সাধারণ মানুষ ছিল, প্রত্যেকে চোর চোর বলেছে। তাদেরকে আইডেন্টিফাই করে দেখবেন, বিজেপির সঙ্গে তাদের কোনো যোগ নেই। উনি তৃণমূলের মঞ্চে চলে যান, আই রিপিট, উনি তৃণমূলের একটা মঞ্চ করুন, চলে যান এমনি, এবং অভয় বাণী দিক, কারো কিছু হবে না, দেখবেন ওনার দলের লোকেরা ওনাকে চোর চোর বলবে। এবং একটা গোপন খবর দিই আপনাকে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিধায়কদের ডাকলেন না ওনার আবাসে, আমি সেদিনকে ওনার আবাসের সামনেই ছিলাম। তো যখন উনি ঢুকছেন তার আগে কথা হচ্ছে, কয়েকজন ওনার সম্পর্কে যা যা কুৎসিত মন্তব্য করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনুসারীরা, তারা কুৎসিত মন্তব্য করছিল। শুধু তাই না, যখন উনি বললেন স্ট্যান্ডিং অভিয়েশন দেওয়ার জন্য অভিষেককে, পেছন থেকে একজন খুব অশালীন শব্দ, মানে আমি ক্যামেরায় বলতে পারবো না, হ্যাঁ, মানে সন্তান সংক্রান্ত একটা গালাগালি আছে না বাংলায়, হ্যাঁ, তো অমুকের ছেলে, এরকম গালাগালি দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করে, এই পেছন থেকে কে কি বললি রে, এরকম হয়েছিল, ঠিক আছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ সম্মান করে না, ওনার দলের একটা লোক সম্মান করে না। কিন্তু এখন যারা বিধায়ক হয়ে গেছেন, 5টা বছর বিধায়ক থাকতে হবে, আহ, সেই কারণে হয়তো কিছু বলছেন না। কিন্তু তলায় তলায় আপনি খোঁজ নিয়ে দেখুন, বিজেপির যে কোনো নেতাদেরকে জিজ্ঞাসা করুন অফ ক্যামেরা, তারা বলে দেবে যে কত নেতারা খোঁজ যোগাযোগ রেখেছে। যোগাযোগ শুধু না, তারা বলছে যে একটু সুযোগ দিন, আমি ডাইভ মারতে চাই আর কি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এজলাসে গিয়ে বলছেন যে, সওয়াল করছেন যে মাই লর্ড, আপনি ফর দ্য পিপল, ফর দ্য সেক অফ পিপল, আপনি মানুষকে রক্ষা করুন। এটা উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গ, এখানে বুলডোজার চলে না। অন্যদিকে তিলজলায় বেআইনি কারখানা ভাঙতে আনা হলো বুলডোজার। এবার কি বুলডোজার রাজ চালু হলো বাংলা? না না, বাংলায় বুলডোজার চালানো যাবে না, পরিবহন দপ্তরের অর্ডার আছে নাকি এরকম? মানে কি উনি কি কথা বলছেন, উনি বুলডোজার দিয়ে ভাঙেননি। ওনার সময়ও তো বিরোধী নেতা কর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল। 2021 সালে শওকত মোল্লার এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। তাদের কি অপরাধ ছিল? শুভেন্দু অধিকারীর নির্দেশে যে বাড়িগুলো ভাঙা হচ্ছে প্রত্যেকটা অবৈধ, এবং অবৈধ না হলে হাইকোর্ট তো ইন্টারভিন করতো, বলতো ইমিডিয়েট স্টপ করা হোক। আর শওকত মোল্লা যাদের ভেঙেছিলেন তারা হচ্ছেন বিজেপি কর্মী, নিরীহ মানুষ, হিন্দু, সব থেকে বড় কথা, হিন্দুদের টার্গেট করে করে ভেঙা হয়েছিল। বুলডোজার তো উনি শুরু করেছেন পশ্চিমবাংলা অবৈধভাবে, শুভেন্দুবাবু তো বৈধ কাজ করছেন। আজকে তিলজলায় যতগুলো চামড়ার ট্যানারি আছে, একটার পারমিশন নেই, ম্যাক্সিমাম পারমিশন নেই। আজকে নুঙ্গিতে যে বাজির কারখানাগুলো তৈরি হয়, কারো পারমিশন নেই। এবং মমতা, এটাতে আমি ওদেরও দোষ দেখি না, মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টেমটাই এমন তৈরি করে দিয়েছেন যে আপনি লিগ্যাল ভাবে ব্যবসা করতে পারবেন না। আপনি যদি লিগ্যাল ভাবে ব্যবসা করেন তাহলে আপনার তো আর দিতে হবে না ওই যে তোলাবাজি ট্যাক্স, ভাইপো ট্যাক্স যেটা। এবার ভাইপো ট্যাক্স দেওয়ার জন্য তারা সিস্টেমটাই এমন করেছিলেন, 10 জায়গা থেকে আপনাকে বিভিন্ন রকম পারমিশন আনতে হবে। এক এক জায়গায় পারমিশন নিতে গেলে এক একজন 1 লক্ষ টাকা করে চাইলে আপনার 10 লক্ষ টাকা শুরুতেই লেগে যাবে। ব্যবসা হবে কিভাবে ছোট ব্যবসা? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই পরিস্থিতি তো নেই। কেউ যদি মনে করে বৈধ উপায়ে ব্যবসা করবে, আর না হলে বুলডোজার সত্যিই চলবে। যোগী আদিত্যনাথ ওই যে উত্তরীয়টা শুভেন্দু অধিকারীর গলায় দিয়েছিলেন, ওটা একটা সিম্বলিক ছিল।
এবং সেই সিম্বলিকটা যারা অবৈধ কাজ করবেন তারা টের পাবেন। শুভেন্দুবাবু প্রথম দিনই বলে দিয়েছেন, শুধরে যান, খারাপ কাজ করছেন কেন। তো খারাপ কাজ যারা এখনো করবেন না, মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না, তাহলে যা হওয়ার তাই হবে। বন্দ্যোপাধ্যায় সওয়াল করছেন যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, স্পেসিফিক্যালি এই যে সংখ্যালঘুদের হয়ে বার্তা আপনারা বারংবার অভিযোগ করেছেন যে মানে একটা সরকার পার্টিকুলার একটা কমিউনিটির হয়ে কথা বলছে, মানে কোথাও গিয়ে পার্শিয়াল তারা। এটা কি আবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করছে? এই মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই পার্সিয়াল। উনি তো একটাই শ্রেণীর লোকেদের হচ্ছেন নেত্রী, সেটা হচ্ছে সংখ্যালঘু। সংখ্যালঘু কেন বলবো, মুসলমানদের। সংখ্যালঘু মানে কিন্তু শুধু মুসলিম নয়। সংখ্যালঘু কাকে বলে? যার জনসংখ্যা কম হয়। এখানে 30% হয়েও যদি কেউ সংখ্যালঘু নিজেদেরকে বোধ করে, তাহলে আমরা বলতে পারি আমরাও হিন্দুরা হচ্ছি সংখ্যালঘু। এবং সত্যি হিন্দুরা এতদিন সংখ্যালঘুই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে। কারণ যে পরিমাণ হিন্দুদের উপরে টর্চার হয়েছে, টর্চার কাদের উপরে হয়? সংখ্যালঘুদের উপরে হয় সারা পৃথিবীতে। তা আমরাই সংখ্যালঘু ছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে উনি শুধুমাত্র মুসলমানদের প্রতিনিধিত্ব করেন। উনার দেখবেন, উনি হিন্দুদের অনুষ্ঠানে যাবেন, মাথায় হিজাব দিয়ে দেবেন। উনি ভরপেট খেয়ে ইফতার করতে যাবেন। উনি নিজেকে বারবার নিজের ব্র্যান্ডিংটা এইভাবে করেছেন যে উনি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের নেত্রী। তো উনি এটা তো করবেনই, আমরা এটাই এক্সপেক্ট করি। আমরা এক্সপেক্ট কখনো করি না যে উনি হিন্দুদের হয়ে ভালো কথা বলবেন। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, সেখানে গিয়ে রীতিমতো বলছেন এখানে আমরা কোনো কথা বলতে আসিনি, পুলিশ এফআইআর নিচ্ছে না, পুলিশের সাথে আমাকে বেরিয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না, মানুষকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, কি ব্যাপার? দেখুন, পুলিশ পুলিশ মন্ত্রী সব থেকে, আরে উনি তো এখনো মুখ্যমন্ত্রী নিজেকে মনে করেন। উনি তো, আপনি দেখুন না, উনি তো এখনো তো ওনার পদত্যাগ জমা দেননি, ওনাকে বরখাস্ত করতে হলো। মনে মনে উনি মনে করেন উনি এই যে পুরো গোটা গ্যালাক্সির, উনি গোটা গ্যালাক্সির হচ্ছেন একদম সম্রাট, সাম্রাজ্ঞী আর কি। তো দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ এফআইআর নেবে না, এই মিথ্যে কথাটা কি কেউ শুনবে? কেউ এই মিথ্যে কথাটা এখন শুনবে না। পুলিশের কাছে যদি এফআইআর না নেওয়া হয়, তাহলে উনি তথ্য দিন না, কোন থানায় কোন সময় কোন ডিউটি অফিসারের কাছে বা কোন থানায় কোন সময় উনি গেছিলেন, এই তথ্যগুলো দিন। উনি গোল গোল করে ঘোরাচ্ছেন কেন? পশ্চিমবঙ্গে ওই মমতার রাজত্ব আর নেই যেখানে থানায় নেওয়া হবে না। তারপরেও আমি বলছি, যদি কোনো থানার পুলিশ না নেয়, অ্যাজ এ সিটিজেন আপনি সরাসরি কিন্তু কোর্টে অভিযোগ দায়ের করতে পারেন। একদম ওই যে কথাটা আমি বললাম যে অমুক সময় আমি থানায় গেছিলাম, থানায় আমার অভিযোগটা দেওয়া হয়নি। কোর্টে কি সেরকম পিটিশন দিয়েছেন? আমার তো জানা নেই। এবং উনি নিজের ইমেজ এত খারাপ করে ফেলেছেন, ভাবতে পারেন কোনো মুখ্যমন্ত্রীকে দেখে কেউ চোর চোর স্লোগান দেবে? এই বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন ক্রুয়েল একজন নেতা তো ছিলেন, তাকেও পরবর্তীকালে চোর চোর শুনতে হয়নি। এই বাংলায় জ্যোতি বসুর মতন একজন সেই বিরাট দাম্ভিক নেতাও ছিল, ধুতি পরা দাম্ভিক নেতা, তাকেও লোকে না একটু হলেও মিনিমাম সম্মানটুকু করে। বুদ্ধবাবুর সময় দেখুন, বুদ্ধবাবুর সময় নন্দীগ্রাম হয়েছে, নেতাই হয়েছে, উনিও অনেক অত্যাচারের নায়ক ছিলেন। সব ধোয়া তুলসী পাতা বামেরা ছিল তা কিন্তু না। তারপরে মিনিমাম রেসপেক্টটা মানুষ করতো, বুদ্ধবাবুকে কোনোদিনও চোর চোর শুনতে হয়নি। তাহলে ভেবে দেখুন, যদি সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে চোর না শুনতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আজকে চোর চোর স্লোগান শুনতে হয়, তাহলে ভেবে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কত অপরাধ করেছেন। উনি যে এখনো বেরোতে পারছেন, এটাই ওনার সৌভাগ্য। একটা প্রশ্ন করবো আপনার কাছে, সেটা হচ্ছে এই যে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বা তার এই একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল বারংবার, হাইকোর্ট মানি না, একাধিক হাইকোর্টের অর্ডার সেটা মানা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই ক্ষমতা হারিয়ে সেই হাইকোর্টে ফিরে যেতে হলো, কোথাও কি পোয়েটিক জাস্টিস নাকি, এটা কি বলে? না, অবশ্যই এটা আমি আপনার সাথে 100% সহমত। অবশ্যই পোয়েটিক জাস্টিস। উনি প্রধানমন্ত্রীকে মানেন না, উনি রাষ্ট্রপতিকে মানেন না, উনি আইন আদালতকে মানতেন না। এখন ওই পুনর্মূষিক ভব হয়েছে, পুনর্মূষিক ভব হয়েছে যখন, তখন এই বিড়ালকেও ভয় পেতে হবে। তখন যত রকমের ওই ওনার থেকে যারা এখন, উনি তো এখন কিছুই নন, একজন সাধারণ মানুষ। না উনি মুখ্যমন্ত্রী, না উনি বিরোধী দলনেত্রী, না উনি কিছু, শুধুমাত্র একটি রাজনৈতিক দলের হচ্ছেন সুপ্রিমো মাত্র। তো উনি এখন, হাইকোর্ট তো অনেক বড় ব্যাপার, উনি এখন দেখবেন লোয়ার কোর্টে গিয়েও দরবার করছেন কয়েকদিন পরে। ভিখারির দশা হবে ওনার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিখারির দশা হবে। উনি সব জায়গায় ঘুরে ঘুরে জাস্টিস চেয়ে বেড়াবেন, কিন্তু এই দেখুন, আপনি আবারও বলছি, ওটা কিন্তু জাস্টিস উনি চাইছেন না, আবারও ভণ্ডামি করছেন। আপনি ভেবে দেখুন 2021-এ কি বড় রকম ভোট পরিবর্তে হিংসা হচ্ছে। এখন ওনার দলের লোকেরাই বিজেপির কাছে নাম্বার বাড়ানোর জন্য হঠাৎ করে গেরুয়া আবির মেখে ওনার দলের লোকেদেরই মারছে। এখানে বিজেপি কি করবে? রাস্তায় কেউ কাউকে মারলে সব জায়গায় কি পুলিশ মোতায়েন করা তো সম্ভব না। আমি আবারও বলছি, যদি কেউ কাউকে মারে এটা অন্যায়, কিন্তু আমাদের তো পুলিশ এত সংখ্যায় নেই যে মোড়ে মোড়ে গিয়ে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, কে কোথায় কাকে মেরে দিচ্ছে ওনার দলের লোকেরা, এর হিসেব কি বিজেপি রাখতে যাবে? এবার উনিই ঠিক করুন যে
উনি যে সিস্টেমটা তৈরি করেছিলেন তার ফলে আজকে ওনার দলের লোকেরাই যে মার খাচ্ছে, হ্যাঁ কয়েকজন ওনার দলের লোকেরা মার খাচ্ছে, এটা ঠিক। আর ওনার দলের লোকেদের মাধ্যমেই মার খাচ্ছে, কারণ যারা বিজেপিতে এখনো জয়েন করেনি তাদের তো আপনি বিজেপি বলতে পারবেন না। আমি নিজের চোখে আমার পাড়ায় দেখেছি তৃণমূলের লোকেরাই তৃণমূলের পোস্টার ছিচ্ছে, তৃণমূলের লোকেদের পিটাচ্ছে, বলছে হায় মারবো তোকে। তা আমরা কি করবো? আমরা কি মারতে যাবো? আমাদের দল থেকে তো বলা হয়েছে যে কাউকে কোনো রকম সহিষ্ণুত না, কাউকে কিছু বাধা দেওয়া যাবে না। কেউ যদি কাউকে মারতেও যাও আমরা ওর মধ্যে ইনভলভ হবো না। কেউ যদি কাউকে মারছে দেখতে পারি পুলিশকে ফোন করবো, কিন্তু ইনভলভ হবো না। আমরা কাউকে মারবো না। এবার ওরা যদি মারামারি করে আমরা তো ওখানে যাবো না, এটা ওদের ব্যাপার।